নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অমিত শাহ বঙ্গ সফরে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে আপাতত দলে কয়েক যোজন দূরত্ব কিন্তু বেড়ে গেছে। অমিত শাহ এই যে দুদিনের বঙ্গ সফর, সেখানে দিলীপদাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরে প্রথম দিন রিসিভ করা থেকে অমিত শাহ চলে যাওয়া, কোনো জায়গায় দিলীপ ঘোষ আমন্ত্রণই পাননি। এবং সেটা দিলীপ ঘোষ পরিষ্কার করেই বলেছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই তিনি যাননি। প্রাক্তন সভাপতিদের মধ্যে আমরা দেখলাম যে রাহুল সিনহা কিন্তু ছিলেন, যেদিন অমিত শাহকে আমন্ত্রণ জানানোর আগে এসেছিলেন, রিসিভ করা ছিল, সেদিন রাহুল সিনহা ছিলেন। হ্যাঁ, দিলীপ ঘোষ বলার চেষ্টা করছেন যে আরো প্রাক্তন সভাপতিরা ডাক পাননি, অসীম ঘোষ হোক, তথাগত রায় হোক, কিন্তু তারা তো রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন। বিজেপির যে 75 বছরের যে বয়সের সীমা, ঊর্ধ্বসীমা, সেটাও তারা পার করে এসেছেন। ফলে দিলীপ ঘোষ যে যুক্তি দিয়ে বলছেন যে আরো অন্য সভাপতিটা পাননি বলেই তিনি পাননি, সেই যুক্তিটা খুব একটা খাটে না। তাহলে আপাতত কি পূর্ণ ছেদ পড়ে গেল দিলীপ ঘোষের রাজনীতিতে? দেখুন, সেটা বলার মতো সময় কিন্তু এখনো আসেনি। রাজনীতি একটা বহমান স্রোত। তবে এটুকুই বলা যায় যে আপাতত দিলীপ ঘোষকে কোনো অবস্থাতেই কিন্তু আর কি স্পেস দেওয়া হবে না, বা রাজনৈতিক জমি ছাড়া হবে না। কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যে সুরটা সপ্তমে চড়াতে চাইছে, সেখানে দিলীপ ঘোষের ওই একটা জগন্নাথ মন্দিরে যাওয়া শুধু নয়, জগন্নাথ মন্দির ঘুরে আসার পর একের পর এক প্রেসপি তিনি কিন্তু নিজেই নিজের জায়গাটা তলিয়ে দিয়েছেন। এবং সেখানে তিনি নানা চ্যানেলে গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির অভিযোগ পর্যন্ত নেই। সেটা তিনি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তো কোনো দুর্নীতির অভিযোগ নেই, তার নিচে যারা আছে তারা করেছেন। তাহলে বিজেপির মূল যেটা রাজনীতির স্লোগান, কাল আমরা দেখলাম রবিবার, যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি পর্যন্ত বলছেন চোরের রানী বাই বাই, সেই জায়গাটাতেই দিলীপ ঘোষ কিন্তু বলা যেতে পারে কুঠারাঘাত করে দিয়েছেন। বিজেপির মূল যে স্টোরিটা বিল্ড আপ করছে যে এই দুর্নীতির মাথা একেবারে শীর্ষস্তর থেকে এসেছে, দিলীপ ঘোষ কিন্তু শুধু যে জগন্নাথ মন্দিরে গিয়েছেন এবং বিজেপির হাজার হাজার কর্মী সমর্থকদের আর কি যে ভাবনায় তাতে একটা ঠেস দিয়েছেন তাই নয়, তিনি বিজেপির যে প্রচার, সেই প্রচারটাকেও কিন্তু কোথা করে দিয়েছেন ওই নানা জায়গায় ওই চ্যানেলে গিয়ে এইসব মন্তব্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে হয়ে গিয়েছে, সেটা রবিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি অনেক বেশি ভরসা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন শুভেন্দু অধিকারীকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভয় পায়, এবং আমার বন্ধু বলে কথাটা বললেন, খুব ইন্টারেস্টিং। এবং রাজ্য রাজনীতিতে শুভেন্দুর সাথে দিলীপ ঘোষের মধুর সম্পর্কের কথা সবাই জানে। কারণ দিলীপ ঘোষরা মনে করেন যে লোকসভা ভোটের সময় তাকে মিদনাপুর থেকে সরানোর পেছনে শুভেন্দু অধিকারী অনেক বেশি হাত ছিল। তার জেতা আসন থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হয় এবং তারপর তাকে একটা বলা যেতে পারে একটা বাজে আসন বা হারা আসনে তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল এবং হার অবধারিত ছিল, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন অনুরোধে ঢেকে গেলে তিনি প্রথমে সেখানে দাঁড়াতে রাজি পর্যন্ত ছিলেন না। তাহলে এখন দিলীপ ঘোষ আগামী দিনে কি করবেন? দেখুন, এখন যেটা হচ্ছে
পার্টির পশ্চিম মেদিনীপুরের আর কি মিদনাপুরের জেলা নেতৃত্ব বা জেলা সভাপতি হতে পারে প্রথম সারির নেতারা, তারাও কিন্তু বুঝে গেছেন যে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব অনেক, ফলে তাদেরও কাউকে এখন খুঁজে পেতে চারপাশে পাওয়া যাবে না। হ্যাঁ, তিনি চাচাপ্রো করছেন, নিজের মতো করে যাবেন, 2-5 জন কর্মী আসবেন, কিন্তু আপাতত খুঁজে তাকে পাওয়া যাবে না, কোনো চান্স নেই। বরঞ্চ কেউ যদি দিলীপ ঘোষের সঙ্গে মাখামাখি করে, তারাও কিন্তু রোশানালে পড়ার সম্ভাবনা প্রবল। এখানে আগামী বিধানসভার ভোটে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং নতুন যিনি রাজ্য সভাপতি হবেন তাদের সামনে রেখে বিজেপি ভোটে লড়তে নামবে। সেখানে অলরেডি বিজেপির যিনি পর্যবেক্ষক সুনীল বনসল, তিনি কিন্তু কিছুদিন আগে দলীয় কর্মীদের জেলা সভাপতি জিএস তাদের সামনে বলে দিয়ে গেছেন যে আগামী ভোটে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে দল লড়বে। সেখানে উনি কিন্তু দিলীপ ঘোষের নাম বাদ দিয়ে দিয়েছেন। আগের লোকসভাগুলোতে আপনারা দেখতে পারবেন, তো সেখানে কিন্তু 3 জনের নাম বলা হয়েছিল, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। যদিও দিলীপ ঘোষের খুব একটা ভূমিকা ছিল না, শুভেন্দু অধিকারী নিয়ন্ত্রণ করেছিলেন অনেক বেশি। তা সত্ত্বেও দিলীপ ঘোষের নামটা ছিল, এবার কিন্তু সেই নামটা একেবারেই কেটে গেল। এখন যেটা দেখা, দিলীপ ঘোষ কতদিন চুপ করে থাকতে পারবেন সেটার উপরেই কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ রাজনীতি কখনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, রাজনীতি তার নিজের গতিতে এগোতে থাকে। 2026-এ ভোটের ফলাফলের ওপর আমার যতটা মনে হয়, দিলীপ ঘোষ যদি ততদিন নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তারপর তার আবার রাজনীতির খাতাটা খুলতে পারে। কারণ 2026-এর বিধানসভা ভোটের রেজাল্টের পর যারা নেতৃত্ব দিচ্ছেন, তখন যদি ভালো করেন তাহলে তো হয়েই গেল, কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যদি বিজেপির ফল ভালো না হয়, যেটা বিজেপি নেতারা দাবি করছেন, সেই অনুযায়ী যেমন অমিত শাহ বলে গেলেন আমরা ক্ষমতা দখল করব, তৃণমূলকে উপরে ঘুরে ফেলে দেব, নানা কথা বলে গেলেন, তো সেইটা যদি ভালো ফল হয় তাহলে একরকম, তাহলে সেখানে দিলীপ ঘোষের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আর যদি ওই যাবারও বললাম, যদি রাজনীতিটা 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর দিলীপ ঘোষের রাজনৈতিক ভাগ্য অনেকটা নির্ভর করছে, ততদিন দিলীপ ঘোষ যদি ক্রিজে নিজেকে আর কি টুকটুক করে খেলে বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু দিলীপদা আমরা বরাবরই দেখছি উনি টেস্ট ম্যাচের মানসিকতা খুব কম। দিলীপদা মোটামুটি টি-20 খেলতে অভ্যস্ত, চালিয়ে খেলতে অভ্যস্ত। কোনো কথাটা যা মুখে আসে বলে দেন, কোনো কথাটা গোপন করেন না, এবং ওই যে বলেন আমি বুকের ওপর বিরোধীদের দাঁড়িয়ে রাজনীতি করি, কাউকে রেয়াত করি না। ফলে যে কথাগুলো দিলীপদা বলেছেন, সেই স্টান্সে এই মুহূর্তে খেললে দিলীপদার কিন্তু ফিরে আসা খুব কঠিন। কারণ এই মুহূর্তে আরএসএসও তার পাশে নেই, যারা দিলীপদার অন্যতম বড় খুঁটি ছিল, এবং যেখান থেকে দিলীপদা বিজেপিতে এসেছিলেন, বিজেপি জিএস হয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন। আপাতত কিন্তু আরএসএসও দিলীপদাকে আর ব্যাকিং করার জায়গায় এই মুহূর্তে নেই, কারণ দিলীপদা এই কার্যকলাপের জন্য। তাই দিলীপদাকে এখন, এই যে বললাম, রাজনীতিতে ধৈর্য ধরে ক্রিয়া আঁকড়ে টিকে থাকতে হবে। সেই টিকে থাকাটার উপরেই নির্ভর করবে দিলীপদা কি আগামী দিনে ফিরে আসবেন। দেখুন, বিজেপির মধ্যে দিলীপদার একটা ফলোয়ার আছে। এখনো বিজেপির যে সমস্ত নেতার জনপ্রিয়তা কর্মীদের মধ্যে জেলায় জেলায় আছেন, দিলীপ ঘোষ তার অন্যতম। খাতায় কলমে দিলীপদাই বিজেপির সব থেকে সফল সভাপতি। কারণ দিলীপদার সময় পার্টি, দিলীপদার সভাপতি থাকার সময় দল 40% যে ভোটের পার্সেন্টেজ সেটা পার করতে পেরেছে, তার আগে বিজেপি কোনো সময় পারেনি। কিন্তু দিলীপদার প্রবলভাবে, দিলীপদা আর কি যে
উচ্চতায় তার দাবির মতো দলকে তিনি তুলেছিলেন, সেটা কিন্তু নিজের রাজনৈতিক আর কি নানাভাবে নিজের রাজনীতির ফলেই সেখান থেকে কিন্তু তিনি পড়ে গিয়েছেন। এটা যত না অন্যদের দোষ আছে, দিলীপ তার নিজের রাজনৈতিক জ্ঞান বা নিজের বলা যেতে পারে একটা বলয় যে তৈরি করেছেন, তার ফলেও কিন্তু তিনি সেখান থেকে যে উচ্চতায় উঠেছিলেন সেই উচ্চতাটা ধরে রাখতে পারেননি। কারণ যে সেন্ট্রাল লিডারশিপ, তার সঙ্গেও কিন্তু দিলীপ দার কথায় কথায় নানা এতে তাল ঠোকাঠুকি লেগেছে। এবং দিলীপ দাকে আপনারা জানেন আগেও শোকজ পর্যন্ত করা হয়েছে মুখ বন্ধ রাখার জন্য। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও উনি নানা বিষয়ে মানিয়ে চলতে পারেননি। কারণ অন্যতম বিষয় যেটা রাজনীতিতে বর্তমান বিজেপির রাজনীতিতে চলে না, সেটা হচ্ছে আমিত্ব। এই যে আমি করে দিয়েছি, আমি বিজেপিকে উপরে তুলে নিয়ে গেছি, আমার জন্যই হয়েছে, এই জিনিসটা কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি বারবার করে। কিন্তু যে বললাম, দিলীপ দা যে কথা আর কি চেপে রাখতে পারে না, যার কথা উনি স্ট্রেট ব্যাটে খেলেন সহজ সরলভাবে, সেটা উনি বলেও দিয়েছেন, উগড়েও দিয়েছেন। এবং শেষমেশ উনি যেটা করলেন সেটা কিন্তু ওনার রাজনৈতিক যে জমি, ওই জগন্নাথ মন্দিরে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠক করা, তারপর একের পর এক সাংবাদিকদের সঙ্গে গিয়ে আর কি বিভিন্ন স্টুডিওতে যাওয়া এবং চালিয়ে ব্যাট করা। ফলে উনি হয়তো ভেবেছিলেন যে 26-এর ভোটে ওনাকে ছাড়া বিজেপির কোনো গতি নেই, ওনার হয়তো এটাই মনে হয়েছিল। বা উনি হয়তো ভেবেছিলেন, বা ওনাকে হয়তো বলা হয়েছিল যে সভাপতির দৌড়ে উনিও আছেন, তাই উনিও চালিয়ে খেলতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু ওই যে বললাম যে দিলীপ দা উল্টো দিকের যিনি আর কি অন্যতম মুখ, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং যিনি বাংলার রাজনীতিটা দিলীপ ঘোষের থেকে অনেক অভিজ্ঞ। তাই দলের অনেকের পছন্দ হোক বা না হোক, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বারবার করে তার উপরই বাজি ধরছে। এবার আরেকটাও দেখা, এই যে আগামী দিনে যে রাজ্য সভাপতি যদি এটাল বদল হয় সুকান্ত মজুমদারের জায়গায়, তাহলে কাকে করা হয়? শুভেন্দু অধিকারী যাকে চাইছেন সেরকম কোনো লোককে কি বেছে নেয়, নাকি বিজেপির কোনো পুরনো মুখকেই রাজ্য সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়? তাহলে বোঝা যাবে যে দলের উপর কার নিয়ন্ত্রণ আগামী দিনে আরো বাড়ল। অতএব আপাতত 2026-এর মে মাস পর্যন্ত আমার মনে হয় দিলীপ দাকে হয়তো বিশ্রামই কাটাতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।